ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23শে মে 1967, দ্বিতীয় পর্ব। ভালো বিদ্যার্থী যারা হয় তারা নিজের কাছে পণ করে যে আমরা স্কলারশিপ নিয়েই ছাড়ব। প্রত্যেক স্কুলে 2-4 জন এমন বের হবে, তো এখানেও প্রত্যেককে এটা খেয়াল রাখতে হবে যে আমরা বাবার থেকে পুরো রাজ্য ভাগ্য নিয়েই ছাড়ব। তাদের চলনও তেমন হবে। পরবর্তীতে পুরুষার্থ করতে করতে গ্যালপ করতে হবে। তা তখন হবে যখন প্রত্যেক দিন সন্ধেবেলায় নিজের অবস্থাকে দেখবে। বাবার কাছে সমাচার তো আসেই প্রত্যেকের। বাবা প্রত্যেককে বুঝতে পারেন। কাউকে তো বলেও দেন যে তোমার মধ্যে তো এতটা দম নেই। এই লক্ষণ সমান হবার মতো দেখা যাচ্ছে না। চলন, খানপান আদি তো দেখো। সার্ভিস কোথায় করো? তাহলে কি হবে? তখন মনের মধ্যে এটা হয় যে আমরাও কিছু করে দেখাবো। এতে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্ট নিজের ভাগ্য উঁচু বানানোর জন্য পড়তে হয়। যদি শ্রীমতে না চলো তাহলে এতটা উঁচু পদ পেতে পারবে না। এখন যদি পাশ না করো তো কল্পান্তর হতে পারবে না। তোমাদের সব সাক্ষাৎকার হবে যে আমরা কোন পদ পাওয়ার যোগ্য। নিজের পদেরও সাক্ষাৎকার করতে থাকবে। শুরুতেও সাক্ষাৎকার করতে, তারপর বাবা শোনানোর জন্য বারণ করে দিতেন। শেষের দিকে সব জানতে পারবে যে আমরা কি হব। তারপর কিছু করতে পারবে না। কল্পান্তরের এই অবস্থা হয়ে যাবে। ডাবল মুকুটধারী ডাবল রাজ্যভাগ্য পেতে পারবে না। এখন পুরুষার্থ করার অনেক মার্জিন রয়েছে। ত্রেতা যুগের অন্ত পর্যন্ত 16,108-এর বড় মালা তৈরি হবে। এখানে তোমরা এসেছ তো নর থেকে নারায়ণ হবার পুরুষার্থ করা উচিত। যখন কম পদে সাক্ষাৎকার হবে তখন ওই সময় যেন ঘৃণা এসে যাবে, মুখ নিচু হয়ে যাবে। আমি তো কিছুই পুরুষার্থ করিনি। বাবা কত বুঝিয়েছেন যে চার্ট রাখো, এটা করো, সেটা করো। এজন্যই বাবা বলতেন যে বাচ্চারাই আসে সবার ফটো রাখো। গ্রুপের একসাথে হতে পারে, পার্টি নিয়ে আসো না। তখন তাতে তারিখ, নাম আদি সব লাগানো থাকে। এরপর বাবা বলতে থাকবেন যে কে পড়ে গেছে। বাবার কাছে সমাচার তো সব আসতে থাকে। বলতে থাকে যে কতজনের মায়ার আকর্ষণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কন্যারাও অনেক পড়ে যায়, যেন কামের ভূত নাথিনী হয়ে যায়। একদম ডার্টি ব্রুটস। ব্রাহ্মণী পাণ্ডা হয়ে আসে আর আবার একদম দুর্গতি প্রাপ্ত করে নেয়। তার প্রশ্ন করো না। এজন্যই বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা সাবধান থাকো। মায়া কোনো রূপ নিয়ে একদম ধরে নেয়। কারো নাম রূপের দিকেও দেখো না। যদিও এই চোখ দিয়ে দেখা যায়, কিন্তু তোমরা বুদ্ধিতে এক বাবারই স্মরণ রাখো। তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছেই এই জন্য যে বাবাকে দেখো আর স্মরণ করো। দেহ অভিমানকে ছাড়তে থাকো। এমন নয় যে চোখ নিচে করে কারো সাথে কথা বলতে হবে, এমন কমজোর হবে না। দেখেও বুদ্ধির যোগ নিজের প্রিয়তমের দিকে রাখো। এই দুনিয়াকে দেখে অন্তরে বুঝতে পারো যে এ তো কবরস্থান হতে হবে। এর সাথে কি সম্বন্ধ রাখবে? তোমরা জ্ঞান পেয়েছ, তা ধারণ করতে হবে আর তার ওপরে চলতে হবে। বাকি ভক্তিমার্গে তো সব হলো দন্ত কথা।
ভক্তিমার্গকে কখনো জ্ঞানমার্গ বলা হয় না। কোথাও কোনো শাস্ত্রের কথা হলে বলো যে শাস্ত্রের নাম নিও না, ওই সব শাস্ত্র হলো ভক্তিমার্গ, এখন হলো জ্ঞানমার্গ। জ্ঞান রয়েছে তো ভক্তির কোনো গন্ধ থাকা উচিত নয়। সত্যযুগে ভক্তির গন্ধ থাকে না। ভক্তিমার্গের কোনোই শাস্ত্র আদি সেখানে হয় না। সঙ্গম যুগে তো এই সব কিছু ভুলতে হয়। বাবা অনেকবার বুঝিয়েছেন যে এই শাস্ত্র আদি সব হলো ভক্তিমার্গের, জ্ঞানমার্গ হলো একদমই আলাদা। জ্ঞান এক পরমপিতা পরমাত্মার কাছেই রয়েছে, বাকি সব হলো ভক্তি। সেজন্যই পতিত পাবন জ্ঞানের সাগরকে আহ্বান করে। এখন তোমরা বাচ্চারা জানো যে জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, ভক্তির দ্বারা ড্রামা অনুসার দুর্গতিই হতে হয়। এখন আবার বাবা এসেছেন সদ্গতি করতে, তাই বাবাকেই স্মরণ করা উচিত। সারাদিন বাবা বাবা করতে থাকা উচিত। প্রদর্শনীতে বোঝানোর সময় হাজারবার মুখ থেকে বাবা বের হতে থাকে। বাবাকে স্মরণ করলে তোমাদের কত লাভ হবে। শিব বাবা বলেন যে মামেকম স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। শিব বাবাকে স্মরণ করো তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। বাবা বলেন এখন ব্যাস আমাকেই স্মরণ করো, এটা ভুলো না। প্রথমে বাবাকে তো জানো, এতেই কল্যাণ রয়েছে। এই 84 চক্র তো বোঝানো খুবই সহজ। বাচ্চাদের প্রদর্শনীতে বোঝানোর অনেক শখ হওয়া উচিত। যদি কোথাও দেখো যে আমরা বোঝাতে পারি না, তখন বলতে পারো যে আমরা আমাদের বড় বোনকে ডেকে দিচ্ছি, কারণ এও তো হলো পাঠশালা, তাই না? এতে কেউ কম কেউ বেশি পড়ে না। এটা বলতে দেহ অহংকার আসা উচিত নয়। যেখানে বড় সেন্টার্স রয়েছে সেখানে প্রদর্শনী করে দেওয়া উচিত। চিত্র লাগানো থাকলে তো বোঝাতে সহজ হবে। চেষ্টা করো যে আমরা নিজের পাঠশালাকে চিত্রশালা কি করে বানাই। জৌলুস হলে তো মানুষও আসবে। বোর্ড বানিয়ে লিখে দাও বৈকুণ্ঠ যাওয়ার রাস্তা, 1 সেকেন্ডে বোঝার রাস্তা। বাবা বলেন যে তমপ্রধান তো কেউ বৈকুণ্ঠে যেতে পারে না। নতুন দুনিয়াতে যাবার জন্য শতপ্রধান হতে হবে। এই দুনিয়া হলো তমপ্রধান। যদিও বড় শঙ্করাচার্য আদি রয়েছে, সবাইকে বলা হয়েছে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। 20 থেকে জন্ম হয়ে থাকে, আর তার উপরে বাবার গ্লানি করে আরোই ভ্রষ্টাচারী হয়ে যায়। সর্বব্যাপীর জ্ঞানের দ্বারাই পাপাত্মা হয়ে যায় আর সবাইকে বানায়। প্রথমে বাবার পরিচয় খুব ভালোভাবে দিতে হবে, তারপর তারা মানে বা না মানে। পরবর্তীতে গিয়ে মানবে, এখন মানবে না, পরে রিয়েলাইজ করবে সার্ভিস তো অনেক রয়েছে না। বেনারসে অনেক আসে, ফরেনার্সও আসে, তাদেরও বোঝাতে হবে। বলা হয়েছে ফাদার হলো লিবারেটর। কি করে লিবারেট করে তো চলো আমরা তোমাদের বোঝাই। এখন এ হলো ওল্ড ওয়ার্ল্ড, আয়রন এজড, তমপ্রধান। এ হলো ইম্পিওরও। আসলে আত্মারা ছিল শান্তিধাম, সুইট হোমের অধিবাসী। সেখানে পিওর ছিল, এখন হলো ইমপিওর। আবারও আত্মাকে পিওর অবশ্যই হতে হবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে পাবন হয়ে যাবে। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ। আজকের বরদান, প্র্যাকটিক্যাল মূর্ত ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চাদের 4 সাবজেক্টের মতো 4
বিশেষত্ব রয়েছে। নলেজফুল, পাওয়ারফুল, ব্লিসফুল আর সার্ভিসেবল। সবাই নলেজফুল হয়ে গেছো, কিন্তু পাওয়ারফুল না হওয়ার কারণে প্র্যাকটিক্যালি করতে পারো না। এখন প্র্যাকটিক্যাল প্ল্যান বানাও। এইবার প্র্যাকটিক্যাল কিছু করে দেখাবো। এর জন্য দৃঢ়তার শক্তির প্রয়োজন রয়েছে, তখনই প্র্যাকটিক্যাল হবে। ওম নমঃ শিবায়।